বাংলাদেশে 12,76,95,183 জন ভোটারের মধ্যে পুরুষ 6,48,14,14,000। অন্যদিকে নারী ভোটার 6,28,79,000। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে 300 আসনে মোট প্রার্থী 2,017 জন। এর মধ্যে নারী মাত্র 84 জন, অর্থাৎ মোট প্রার্থীর মধ্যে নারী শতকরা 4.1%। এবার রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হয়েছেন 66 জন আর স্বতন্ত্র 18 জন। জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে নারীরা প্রার্থী হওয়ার দৌড়ে ভীষণ পিছিয়ে আছেন। নির্বাচনে নারী প্রার্থী, নারী ভোটার ও তাদের অবস্থান নিয়ে আমাদের আজকের বার্তা কক্ষ। প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমরা কথা বলবো নির্বাচনে নারী, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? এই তো চলছে। নির্বাচনে নারী, জি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা সামনের সারিতে দেখেছিলাম নারীদের, মেয়েদের, আমাদের বোনেদের, কিন্তু এবার নির্বাচনে 2017 জন প্রার্থীর মধ্যে মাত্র 84 জনকে আমরা নারী প্রার্থী হিসেবে দেখলাম। এর মধ্যে 66 জনকে রাজনৈতিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, বাকি 18 জন স্বতন্ত্র। কেন এত খারাপ অবস্থা নারীদের প্রার্থী হিসেবে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরু করি এই 84 জন নারী যারা এত রকমের ঝড় ঝঞ্ঝা ঠেলে এই 1.5 দশকের মধ্যে সবচাইতে কম নারী প্রার্থী সম্পন্ন যে নির্বাচনে তারা দাঁড়িয়েছেন, এই জন্য তাদেরকে লাল সালাম যে তারা এখনো পর্যন্ত নির্বাচনী দৌড়ে টিকে আছেন। কে জিতবেন না, কি ধরনের রেজাল্ট হবে সেগুলো আমরা জানি না, কিন্তু তারা যে এত কিছুর পরেও এবং নারীদেরকে রাজনীতিতে আসতে যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়, এবং সেটা আমরা 5ই আগস্টের পর থেকে একটা নতুন ধরনের বাধা আমরা দেখেছি, সেই সমস্ত কিছু পার করে এত সাইবার বুলিং, হয়রানি, এত কিছু বাদ দিয়ে উতরে এসে তারা যে এখনো নির্বাচনী দৌড়ে আছেন, সেজন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই। এটা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমরা দেখছি পত্রিকান্তরে যে 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন নারী প্রার্থী এবং 30টি দল কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এ থেকে আমি বুঝতে পারি যে আমরা আসলে প্রথম এবং প্রধান দায় রাজনৈতিক দলগুলোকে দেব। এই রাজনৈতিক দলগুলো মাত্র 66 জন নারীকে মনোনয়ন দিয়েছেন, এবং তার মানে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরা, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এবং সেই জুলাই সনদে স্বাক্ষর করার সময় জুলাই সনদের মধ্যে তারা নিজেরাই অত্যন্ত ন্যাক্কারজনক একটি পার্সেন্টেজ ওনারা অ্যাকসেপ্ট করেছিলেন যে ওনারা এটা করবেন, সেটা 5%। সেটাও জেন্টলম্যান এগ্রিমেন্ট। হ্যাঁ, জেন্টলম্যানস এগ্রিমেন্ট, এবং তারা যে জেন্টলম্যান না সেটা আমরা প্রমাণ পেয়ে গেছি। এই জুলাই সনদ স্বাক্ষর থেকে এই ইলেকশন পর্যন্ত আস্তে আস্তে ওনাদের এই 5% আমাদের এখন 4.1% এসে দাঁড়িয়েছে। এবং এই যে ভয়ঙ্কর অসততাটা তারা করলেন বাংলাদেশের নারীদেরকে নিয়ে, এর জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং কারণ হিসেবে আমি আসলে প্রথমত দায় দেব এই রাজনৈতিক দলগুলোকে যারা একজন নারীকেও মনোনয়ন দেননি। এবং এখানে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে মনে করিয়ে দিতে চাই, এবং এক্ষেত্রে আমার মনে হয় নির্বাচন কমিশনেরও অনেক কিছু করবার আছে। তাদের আরপিও ইত্যাদির কথা আমরা জানি, সেই জায়গাগুলো তারা অনেকদিন ধরে শিথিল রেখেছেন, রাখতে রাখতে এটা যেটা 24-এ শেষ হওয়ার কথা সেটা গিয়ে এখন 30-এ গিয়ে ঠেকেছে। কিন্তু তারপরেও আমাদের কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, যেটা আমি শুরুতে আপনাকে বলছিলাম, যে বাংলাদেশে যদি সংবিধান থেকে থাকে, আমরা যদি সংবিধান অনুযায়ী পরিচালিত একটি রাষ্ট্র হয়ে থাকি, তাহলে কোনো রাজনৈতিক দল তার নেতৃত্বের জায়গায় কোনো নারীকে কখনো আনবে না। এটা সরাসরি লিঙ্গ ভিত্তিক বৈষম্য, এবং যেটা আমাদের সংবিধান সমর্থন করে না। এটা পুরো অসাংবিধানিক ব্যাপার। এটা কি আসলে কেউ করতে পারেন কিনা, এই প্রশ্নটা কিন্তু নির্বাচন কমিশনেরই করা উচিত, কারণ এই রাজনৈতিক দলটি তো নির্বাচন কমিশনের মাধ্যমে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তো নিবন্ধনের সময় তারা যে গঠনতন্ত্র জমা দিয়েছেন, সেখানে কি এটা লেখা আছে যে নারী হলেন তাদের নেতৃত্বে যেতে পারবে না? যদি লেখা থাকে তাহলে তারা কিভাবে নিবন্ধন পেলেন? কারণ এটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাকে একটু সহযোগিতা করি। সেটি হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল,
বিএনপি তারা 287টি আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু নারী প্রার্থী তাদের 10 জন। হুম। জামাত ইসলাম 0, হুম। এনসিপি তারা হচ্ছে মাত্র 2 জনকে প্রার্থী দিয়েছে 30 জনের মধ্যে। জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বাধীন 198 জন প্রার্থীর মধ্যে মাত্র 6 জন নারীকে মনোনয়ন দিয়েছে। জুনায়েদ সাকির দল গণসংহতি আন্দোলন 18 জন প্রার্থীর মধ্যে 4 জনকে তারা মনোনয়ন দিয়েছেন। বাসদের 33 জন প্রার্থীর মধ্যে 5 জনই নারী। এই যে বড় দুটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন, কথার যুদ্ধ করছেন, রাজনীতির মাঠে তাদের নেতাকর্মীরা প্রতিদিন সংঘাতে জড়িয়ে যাচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগ তো নাই এখন, বিএনপি এবং জামাতের মধ্যে দৃশ্যমান প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখছি। কেন তারা জুলাই সনদে স্বাক্ষরের পরও এত কম সংখ্যক নারীকে প্রার্থী দিল? এখন একদল আরেক দলকে দোষ দিচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে টক শোতে তারা বিভিন্নভাবে দোষারোপ করছেন। জামাত তার বক্তব্যে বলেছে যে তারা প্রস্তুত হচ্ছে। জামাতের আমির যে আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে উনি বলেছেন ওনারা প্রস্তুত হচ্ছেন। তো এই দলটা তো আসলে বিএনপির থেকেও পুরনো দল, এবং এত পুরনো একটা দল যেটা বাংলাদেশ জন্মের আগে থেকে আছে, সেই দলের প্রস্তুতি নিতে এখনো কেন এত সময় লাগছে? এটা একটা বাংলাদেশের একজন নারী হিসেবে, একজন নাগরিক হিসেবে এই প্রশ্নটা আমার তাদের কাছে থাকে। আর বিএনপির এই এত কম নারীকে মনোনয়ন দেয়া অত্যন্ত গর্হিত হয়েছে, অত্যন্ত ন্যাক্কারজনক হয়েছে। আমি মনে করি এটা বিএনপির জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে যেই দলটির চেয়ারপারসন ছিলেন এমন একজন নারী যিনি বহু বছর বাংলাদেশে একজন মানে নেত্রী হিসেবে বাংলাদেশকে, প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে, এমনকি উনি যখন মৃত্যুবরণ করলেন সেই সময় আমরা দেখলাম যে তিনি নেতৃত্বের জায়গায় কত গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে অবতীর্ণ হলেন। সাংবিধানিকভাবে তিনি 3 বারের প্রধানমন্ত্রী। হ্যাঁ, এবং এই এতবারের প্রধানমন্ত্রী একজন নারীর দল, তারা নারীদেরকে নেতৃত্বে আনছেন না। এবং যে নারীরা বিএনপির দুঃসময়ে আমরা নিয়মিত বিএনপি যে বেঁচে আছে এটা বোঝার জন্য আমরা যদি কোনো টকশোর কথা চিন্তা করি, এই টকশোগুলোতে বিএনপির নারী সদস্যরাই নানাভাবে উপস্থিত থেকেছেন, বিএনপির হয়ে তাদের যে এক ধরনের কথা বলেছেন, তাদের বয়ান তৈরি করেছেন, এই নারীদেরকেও বিএনপি মনোনয়ন দিল না। এটা ডেফিনেটলি আমি মনে করি নারী অধিকার। রুমিন ফারহানা একজন, অ্যাডভোকেট নীলোফার চৌধুরী মনি একজন। হ্যাঁ, এবং তাদেরকে নমিনেশন না দেয়া, এটা তো বাংলাদেশের নারীদের জন্য, যারা নারীরা রাজনীতি করেন, যারা অ্যাক্টিভিজমের রাজনীতি করেন, তাদের জন্য একটা খুবই খারাপ কি বলবো উদাহরণ হয়ে থাকলো। একটা সম্পর্ক আমি আপনাকে দেই। গতকালকে আমাদের এই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এসেছিলেন একজন, ডক্টর আসাদুজ্জামান রিপন। তাকে আমি প্রশ্নটি করেছিলাম, কেন বিএনপি মাত্র 10 জন নারীকে প্রার্থী হিসেবে দিল? উনি বললেন যে মেসেজটা এরকম যে নারীরা আসলে সাংগঠনিকভাবে অতটা স্ট্রং না, অনেকটাই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কম, যেটা জনবিচ্ছিন্নতার কথা উনি বললেন, এবং তাদের প্রস্তুতির ঘাটতি। আমি বললাম শুধু কি এগুলো, নাকি মাসেল পাওয়ার, গুন্ডা সন্ডা হোন্ডা এগুলো নাই নারীদের? তিনি বললেন না, আসলে আমরা চেষ্টা করেছি, কিন্তু তাদেরও তো স্ট্রেংথ বিবেচনায় নিতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই স্ট্রেংথ তারা যখন তাদের হয়ে কথা বলেছেন দিনের পর দিন, বছরের পর বছর, তখন তো ছিল। তাহলে এই স্ট্রেংথ তৈরি করার ক্ষেত্রে দল কি ভূমিকা রেখেছে? এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন নারীদেরকে দেখি না, আমরা যখন দেখি যে রাজনৈতিক পরিসরে নারীরা আসছেন না, তার কারণ যদি অনুসন্ধান করতে চাই, আমরা এই দলগত যে অবস্থান সেগুলো বাইরে থেকে একটু উপর থেকে যদি দেখি, তাহলে আমরা দেখি যে বাংলাদেশের রাজনৈতিক যে পরিসরটা, এই পরিসরটা অসম্ভব পুরুষতান্ত্রিক এবং পুরুষ ডমিনেন্ট একটা জায়গা, এবং এখানে পুরুষরাই মূল নেতৃত্বে থাকেন, এবং এই জনপরিসরের মধ্যে প্রবলভাবে দুটো শক্তি কাজ করে। একটা হচ্ছে মাসল বা পেশি শক্তি, আর একটা হচ্ছে টাকা বা মানি। যদি আমি বলি মাসল এন্ড মানি, এই দুটো জিনিসই আপনার এখানে অবস্থানটাকে এনশিওর করতে পারে। ইলেকটোরাল পলিটিক্সে, অ্যাক্টিভিজমের পলিটিক্সের কথা বলছি না। আপনি যদি তেভাগা আন্দোলন থেকে দেখেন, তখন থেকে শুরু করে সমস্ত গণ আন্দোলনে নারীরা সামনে সারিতে থাকে, আন্দোলনে লিড দেয়, সিদ্ধান্ত গ্রহণ করে, আন্দোলনে কোর ধারণ করে, একদম কেন্দ্রটাকে ধারণ করে। কিন্তু প্রতিবারই আমরা দেখি, সে তেভাগা থেকেই আমরা দেখছি যে এটা
যখনই আন্দোলনটি সফল ব্যর্থ বা কিছু একটা হয়ে যায়, আন্দোলন শেষে তাদেরকে আর কখনো আমরা নেতৃত্বে ট্রান্সলেটেড হতে দেখি না। এবং এখানে আমার ধারণা, এবং আপনি যেহেতু আমাকে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে এখানে এনেছেন, জি। আমার গেস হচ্ছে এখানে আমার গবেষণা বলছে যে এটার মূল কারণ হচ্ছে নারীরা প্রথমত তাদের যে মাসলের জায়গা সেখানে তাদের ঘাটতি আছে, তারা পেশি শক্তি দেখাতে পারেন না, তাদের সেই পেশি শক্তির যে ধাক্কাধাক্কি এটার মধ্যে তারা যান না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে টাকা, এবং টাকার কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনারা দেখবেন যে যেহেতু সম্পত্তিতে নারীর অধিকার সমান নয়, এবং এমনকি পিতামাতার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে যে এক ধরনের ইনহেরিটেন্স তার কাছে আসার কথা সেটাও আসে না সাধারণত, যেটুকু তার প্রাপ্য এমনকি ধর্মীয় বিচারেও সেটুকুও বাংলাদেশের বেশিরভাগ নারী কিন্তু কখনো পান না। তার ফলে শুরু থেকেই তারা কিন্তু একটা মানে একটা ব্যাকফুটে থাকেন, তারা একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে থাকেন। সে কারণে আমরা কেউ প্রপোজ করেছিলাম যে নারীদের নির্বাচনের খরচটা রাষ্ট্রের যে জেন্ডার বাজেট সেখান থেকে দেয়া হোক। তো সেটা তো আসলে করা হয়নি। করা হলে হয়তো আমরা দেখব যে এই যে নারী বা ইলেকশনের বাজেটটা যদি সরকার দেয় তাহলে হয়তো আরো অনেক মানুষকে আপনারা দেখতে পাবেন যে তারা মনোনয়ন পাচ্ছেন। তৃতীয় যে প্রসঙ্গটি তার মানে একটা বলেছি যে পেশি শক্তি এই ধাক্কাধাক্কিতে তারা পারেন না বা এটা তারা করতেও চান না। দ্বিতীয় অংশ হচ্ছে তাদের যে অর্থনৈতিক যে ব্যারিয়ার গুলো সেগুলো আছে। তার সাথে আপনি যোগ করেন যে যখনই একটা আলোচনার টেবিলে নারীরা আসবেন, তার বিরুদ্ধে এক ধরনের স্টিগমা যে তিনি একজন খারাপ নারী। কারণ তিনি সবার সামনে এসেছেন, তিনি ধাক্কাধাক্কি করে, এই যে টেবিলে ধাক্কাধাক্কি করে জায়গা নেয়া কিংবা মিছিলের সামনে ধাক্কাধাক্কি করে জায়গা যে নিচ্ছেন, যিনি এটা করতে চান না তিনি তো পেছনে পড়ে যাচ্ছেন। যিনি এটা করে সামনে এগিয়ে যাবেন তিনি খারাপ নারী হিসেবে সরাসরি একটা ভিকটিম ব্লেমিং এর কিন্তু মধ্যে পড়বেন, একটা স্টিগমাটাইজেশন এর মধ্যে পড়বেন। এবং এই স্টিগমা অতিক্রম করে বাংলাদেশের নারীর পক্ষে মানে এর জন্য কোনো ধরনের ইনস্টিটিউশনাল স্ট্রাকচার তৈরি নাই। রাষ্ট্রটি এতই মিসোজিনিক এবং এতই প্যাট্রিয়ার্কাল যে আমাদের ইনস্টিটিউশন গুলো, আমাদের রাষ্ট্রের যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, তারা নির্বাচন কমিশন থেকে শুরু করেন, এই প্রত্যেকটা ইনস্টিটিউশনালাইজড ওয়েতে প্যাট্রিয়ার্কি চর্চা করে। তার ফলে স্পেসটা তাকে যে দিবে, যেই স্পেসটা থেকে সে অনেক পিছিয়ে আছে, তার যে অ্যাফার্মেটিভ অ্যাকশন প্রয়োজন, কারণ তিনি আসলে লেভেল প্লেইং ফিল্ডে নাই, সেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার ইনস্টিটিউশনাল কোনো মেকানিজম আমরা এখনো দেখতে পারিনি। আমরা আশা করেছিলাম যে প্রফেসর ইউনূস নারীর ক্ষমতায়নের জন্য নোবেল পেয়েছেন এবং তার যে অর্গানাইজেশন গ্রামীণ ব্যাংক, সেইখান থেকেও আমাদের যে একটুখানি আশা ছিল যে এবার হয়তো আমরা যেই জুলাই যোদ্ধারা রাস্তায় ছিলেন, নারীদের যে অসংখ্য নারীকে আমরা দেখেছি এবং তাদেরকে যে অসম্ভব এজেন্সি বা কর্তা সত্তা নিয়ে হাজির হতে দেখেছি, সেই জায়গা থেকে আমাদের আশা ছিল যে এই নারীরা অনেকেই এই নির্বাচনে আসবেন। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলোতে নারীকে নানাভাবে ভায়োলেন্সের শিকার, সহিংসতার শিকার হতে হয়েছে এবং যেগুলো প্রবলভাবে জনপরিসরে এসেছে, যে এই ভায়োলেন্সের ঘটনাগুলোতে নারী যার দ্বারা ভায়োলেন্সের শিকার হয়েছেন তাদের যে বিচার প্রক্রিয়াটা ভালো করে দেখা যায়নি, বরং দেখা গেছে নারীর উপর আক্রমণ যারা করছেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, তাদেরকে নানাভাবে সেলিব্রেট করা হচ্ছে। এটারও কিন্তু একটা অভিঘাত সরাসরি আছে সমাজের মধ্যে। মানুষ ভয় পায় যখনই জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়, তখন সবার আগে পরিবার, সমাজ এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠান মেয়েদেরকে ঘরের ভিতর আটকে রাখে, তিনি ভোটারই হোক আর তিনি রাজনৈতিক দলের প্রার্থী হন। আমাদের কি চিন্তারও কিছু দীনতা আছে এই অর্থে যে নারীকে দুর্বল ভাবা? মানে আমি যখন আন্দোলনে নারীকে পাশে রাখবো, আমি কি চিন্তার ক্ষেত্রে আমি হয়তো অলংকার হিসেবে ধরে নিলাম, ইনক্লুসিভনেসটার আমি দেখালাম রাষ্ট্রকে, সমাজকে, সবাইকে দেখালাম। কেন বলছি, ধরেন বিএনপি যে 10টি আসন ছেড়েছে নারীদের জন্য, জামাত ছাড়েনি, তারা কি মনে করেছে যে আমার ক্ষমতায় নারীর ভাগ বসে যাচ্ছে? এটাও কি একটা মানসিকতা কিনা? আরেকটা হচ্ছে যে দিন শেষে তো সিট, পাওয়ার, ক্ষমতা, তো সেই ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে সবার মধ্যে সমানভাবে। তো সেই ক্ষেত্রে নারীরাও তো এগিয়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি একটি ঘটনা দেখলাম বরিশালে, আপনি দেখেছেন, একটি ডিবেট হয়েছিল, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যিনি নায়েবে আমির ছিলেন, তিনি বললেন যে না, ডাক্তার মনীষা স্টেজে থাকলে আমি এখানে থাকবো না। দেখেন, কর্তৃপক্ষ বাধ্য হয়ে ডাক্তার মনীষা, উনি একজন প্রার্থী এবারের নির্বাচনে, তাকে চলে যেতে বাধ্য করলেন। কিন্তু পুরুষ প্রার্থীকে কিন্তু
চলে যেতে বলা হয়নি। এই যে মানসিকতা, এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা, আসলে আন্দোলনে কি পেলাম আমরা? আমরা তো এই বৈষম্যমুক্ত রাষ্ট্র চেয়েছি। হ্যাঁ, আন্দোলনে আপনারা হয়তো কিছু পেয়েছেন, কিন্তু নারীরা কিছু পায় নাই। এ ব্যাপারে নিশ্চিত। নারীরা পেয়েছে গালাগাল, অনলাইন হ্যারাসমেন্ট অ্যান্ড হুম, বুলিং। আর তার সাথেই যেসব যুক্ত হয়েছে। এত কিছু পার করেও যারা মানে জি। আসতে চেয়েছেন, যেমন মনীষার কথা আপনি যেটা হুম, বলছিলেন, এখানে একটা জিনিস খেয়াল করেন। আপনি যেভাবে সেন্টেন্সটাকে বললেন যে, ওই মিডিয়া বা ওই সংবাদ মাধ্যমটি বাধ্য হয়েছেন উনাকে চলে যেতে বাধ্য করতে। জি, জি, ২ টা বাধ্য। এখন সংবাদ মাধ্যমটি বাধ্য হলেন কেন? সংবাদ মাধ্যমের তাহলে জেন্ডার পলিসি কি? জি। আমাদের এই প্রশ্নটা করতে হবে। হুম, যেই হুম, সংবাদ মাধ্যম মনীষাকে দাওয়াত দিয়ে এনেছেন, হুম, কিন্তু তাকে চলে যেতে বলছেন। কারণ XYZ একজনকে বলেছেন যে ওর সাথে আমি বসবো না। হুম, হুম। তাহলে এই সংবাদ মাধ্যমের জেন্ডার পলিসি নির্ধারণ করার আ তা তো দেখার কথা ছিল সরকারের, কোন না কোন একটা মনিটরিং বডির। তারা কোথায়? এবং আমরা শুধু রাজনৈতিক দলকেই আমি ১ম এ দায় দিয়েছি। এই ইন্টারিম হুম, গভর্নমেন্টকে হুম, দ্বিতীয়ত দায় দিয়েছি। তৃতীয়ত আমি দায় দেব আমাদের সংবাদ মাধ্যমগুলোকেও। হুম, কারণ তারাও অনেক সময় এই যে পপুলার whim, হুম, হুম। এই যে জনতুষ্টিমূলক অবস্থা যে এখন মনে হয় এটা বললেই ভালো, তখন ওটাই বলছেন এবং সেটাই করছেন। এই জায়গা থেকে তো আপনাদেরকে বের হতে হবে। কারণ আপনারা তো জি, জি। গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আপনারা যদি বাংলাদেশের মূল ভোটারদের হুম, হুম, অর্ধেকের বেশিকে বাইরে রেখে আ যেই ধরনের কান্ডকারখানা হচ্ছে, এগুলোকে যদি আপনারা কি বলা যায়? এগুলোকে যদি আপনারা সেলিব্রেট করেন, হুম, এগুলোকে হুম। যদি আপনারা মেনে নেন এবং মেনে নিতে বাধ্য হন কোটানকোট, জি, জি। তাহলে আপনাদের তো আমাদের প্রশ্ন করার আছে যে আপনারা কেন এটাতে বাধ্য হবেন? সারফেসে যেটা আমাদের কাছে মনে হয়েছে ওই ঘটনায়, হ্যাঁ, বরিশালের স্পেসিফিক ওই ঘটনায় যে, এক হচ্ছে চরমোনাই পীরের বেশ পাওয়ার আছে ওই এলাকায় এবং ওই প্রোগ্রামে তার দলের অসংখ্য নেতাকর্মী ছিল। তারা শাউটও করেছে। আরেকটা হচ্ছে যে আরেকটা মব তৈরি হতে পারত। হয়তো গণমাধ্যমটি ভেবেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, আরেকটা হুম। মব হতে পারে। ডাক্তার মনিষার হয়তো ও রিস্কও হয়ে যেতে পারে। সবকিছু বিবেচনায় করে তারা হয়তো সেই কি ফিল করেছে, যেই কারণে তারা আর এটা বার্গেইন করেননি। তো কিন্তু আমার কথা হচ্ছে সে কি আপনি ফিল করতে পারেন। সেক্ষেত্রে আপনি নিরাপত্তা বাড়ানোর কথা বলবেন। সেক্ষেত্রে আপনি চরমোনাইয়ের উনাকে বুঝাবেন যে আপনি আপনার জি। লোকজনদেরকে শান্ত করেন। হুম, কারণ এটা একটা দেশের 51% এর উপরে নারী। এবং সেই নারীদের কারো সাথে উনি বসবেন না। উনি আমার রাজনীতি কিভাবে বুঝবেন? উনি আমার আ বা নির্বাচিত, মানে আমি হয়তো ওই এলাকার আ আ ভোটার না। কিন্তু যারা ওই এলাকার ভোটার, যেই নারীরা উনার এলাকার ভোটার, হুম, উনাদের কথা উনি কিভাবে বুঝবে? উনাদের কি রাজনীতি উনাদের জন্য উনি দিচ্ছেন? তো এই প্রসঙ্গটা তো মনীষা ঠিকভাবেই তুলে ধরেছে। এবং ওইখানে যদি জননিরাপত্তার হুম, সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি ভোটের সময় কিভাবে জননিরাপত্তা নিশ্চিত করবেন? এবং এই কারণে বারবার ওই ইন্টারিম গভর্নমেন্ট এর ব্যর্থতার প্রসঙ্গগুলো আসে। যে তারা যে নারীর বা হুম, হুম, সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, এই গত ১৫-১৬ মাস ধরে এটা এতবার আমরা দেখেছি যে এটার একটা সরাসরি অভিঘাত কিন্তু নারীর ভোট দিতে যাওয়া, তার ভোট দিয়ে নিরাপদে ফেরত আসা এবং ভোট হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বের হওয়ার পরে তার নিরাপত্তা। এই সবগুলো জিনিসকেই কিন্তু নানাভাবে হুমকির মধ্যে ফেলে রেখেছে। এবং তারা যেহেতু আমাদেরকে কোনোভাবে সেই নিশ্চয়তাটা দিতে পারেন নাই। হুম, হুম, আমরা হুম, নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আমরা কিন্তু এই আস্থাটা অন্তর্বর্তী সরকারের উপর পাচ্ছি না যে ওনারা আচ্ছা। আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এটা একটা বড় ইস্যু এবং সাউথ এশিয়ার যেকোনো নির্বাচনে নারীরা ভোট দিতে যেতে পারবে কিনা, ভোট দিয়ে নিরাপদে ফেরত আসতে পারবে কিনা, ভোটের রেজাল্ট হওয়ার পর তারা নিরাপদে থাকতে পারবে কিনা, এগুলো কিন্তু খুব বড় ইন্ডিকেটর এবং এগুলো সবসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নির্বাচনের ফলাফলে। সুতরাং যারা হয়তো নারীর ভোট চান না, হুম। তারা হয়তো মনে করেন যে এটা দিয়েই ওনারা জিতে যাবেন। সুতরাং নারীকে ওনারা ভাগ দিতে চান না ইত্যাদি, এরকম হতে পারে। আর আরেকটা জিনিস কি? আপা আপ এই জায়গাটায় আমি হ্যাঁ, আসি হ্যাঁ। একটু ছোট প্রশ্ন নেই। তো সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন কিন্তু ২৮ এর ২ অনুচ্ছেদে বলেছে যে আম রাষ্ট্র গণজীবনের সকল স্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। তো সম্প্রতি জামাতের আমিরের এক্স হ্যান্ডেল হুম, অ্যাকাউন্ট তাদের দাবি হ্যাক হওয়া, তার যে স্টেটমেন্ট ছিল আ সেটাকে কেন্দ্র করে সারা দেশে যে তীব্র সমালোচনার ঝড়। এর আগে বরগুনায় জামাতের একজন স্থানীয় নেতা তিনি ডাকসুকে কোট আনকোট বেশ্যালয়ের সঙ্গে তুলনা করেছেন। এই যে নারীকে অবমূল্যায়ন করা, হিউমিলিয়েট করা, আ এই যে বক্তব্য দিচ্ছেন, এই যে দৃষ্টিভঙ্গি, এর প্রেক্ষিতে আ তেমনভাবে কি আপনি নারীদের কাছ থেকে প্রতিবাদ দেখছেন? বিশেষ করে আপনারা আ জুলাই অভ্যুত্থানে মারাত্মক
সাহসী ভূমিকা রেখেছিলেন, আপনি নিজেও ছিলেন সেখানে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোট করলো, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ছোট করলো, সেই অর্থে কি প্রতিবাদ হয়েছে? প্রতিবাদ আসলে কতটুকু হয় না হয় সেটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে ওনারা যেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে দেখতে চাচ্ছেন, আমি একজন নাগরিক হিসেবে, আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে ও হুম, নারী অধিকার কর্মী হিসেবে আমি মনে করি বাংলাদেশের হুম, নারীদের ওনাদেরকে ভোটের হুম, মাধ্যমেই এটার জবাব দেওয়া হুম, উচিত। ওনাদেরকে ওনারা ক্ষমতায় আসলে নারীর কি অবস্থা হবে সেটা আমরা খুব পরিষ্কার বুঝতে হুম, পারছি। দেখেন এত বড় ভয়ঙ্কর কথাটি বলবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে। সেখানে খুব বেশি নারীরা যে অংশ নিয়েছেন সেরকমটা আমরা দেখি নাই বা জানিয়েছেন যেরকম হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময়ই এরকম। খুব অল্প লোকই আন্দোলন অভ্যুত্থান করে। সামহাউ এটা যতক্ষণ পর্যন্ত না মানে অনেক, আউটবাস্ট হয়। অনেক মানুষ মিলে আউটবাস্ট করে ততক্ষণ পর্যন্ত এরকমই চলতে থাকে। সো সেই অর্থে তারপরের দিনই দেখলাম হিজাব নিয়ে মিছিল হয়েছে। হিজাব পরা তাদের অধিকার। তো এক ধরনের টার্ন তো হয়েছে এবং সেটা আমরা হুম, বুঝতেও পারছি। এখন এই যে শিক্ষিত মধ্যবিত্ত নারীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের যদি নিজেদেরকে মনে হয় যে তারা এখানে হুম, উচ্চশিক্ষা গ্রহণ করার পরে তারা যদি কর্মজীবনে প্রবেশ না করেন, কারণ কর্মজীবনে প্রবেশ করলে তারা বেশ্যা হবেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে বেশ্যা হবেন। এই জিনিসগুলো কিন্তু অনেক পুরনো রেটরিক। এটা হুম, কিন্তু হুম। নতুন না। অনেকদিন ধরেই ঢাকা এবং বিশ্ববিদ্যালয়কে এখন বেশ্যালয় যারা বলা। ভিপিজিএস নির্বাচিত হয়েছেন, তাহলে কি তারা তারা তো এই মেয়েদের ভোটেই নির্বাচিত হ্যাঁ, হয়েছেন। তারা মেয়েদের ভোট তার মানে কি সহই তাদের নির্বাচিত ভোটেই হয়েছেন। নির্বাচিত হলেন? আ হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। এখন তাতে তাদের কিছু আসে যাচ্ছে না হয়তো কোনো হুম, কারণে। আমারও হয়তো আসে যায় না। কারণ আমার কথা হচ্ছে যে আমি কর্মজীবী নারী। এটার জন্য যদি হুম, আমাকে হুম, বেশ্যা বলেন কেউ বলতেই পারেন। বেশ্যারাও কর্ম করেই খান। এখন এই যে মানে তাদেরকে ছোট করার কিছু নাই। হুম, এটা কোনো গালি না। কিন্তু আমার কথা হচ্ছে নারীদের এই জায়গাটাতে আসতে হবে যে আমি কর্ম করে খাই এবং হুম, আমার কর্মে উৎপাদিত আয়ে উপর এই দেশের অর্থনীতি নির্ভর করে। জি। সুতরাং যদি আমাকে বেশ্যা বলেন তাহলে হ্যাঁ, বেশ্যার আয়ের উপর অর্থনীতি নির্ভর করে। তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যারা নারী উনারা কিন্তু বেশ্যাকে ভালোভাবে বলেন নাই। আমি না আচ্ছা। হয় ভালো ধরে নিলাম যে আমি এটাকে হুম, নিজের হুম, করে নিচ্ছি। কিন্তু উনারা এটাকে একটা গালি হিসেবেই বলেছেন। জি। এবং এই যে গালি হিসেবে উনারা বলেছেন এই কথাটা বা এই যে মনোমানসিকতাটা, হ্যাঁ, এই মানসিকতাটাকে প্রশ্ন করতে হবে, এর প্রতিবাদ করতে হবে এবং অবশ্যই জি। আমাদেরকে বুঝতে হবে যে নারী ঘরের বাইরে হুম, এসে গেছে। হুম, বাংলাদেশের লেবার ফোর্স সার্ভে বলছে যে প্রচুর নারীরা বা আমাদের আম আ কি বলে লেবার ফোর্স এ পার্টিসিপেট করেছেন। সরি। এবং এই নারীরা ঘরের মধ্যে থাকবে বা ঘরের মধ্যে আটকে রাখতে চান যারা, তারা কোনোভাবে দেশের সামগ্রিক উন্নয়ন চান না। কারণ নারীরা অন্য সব জায়গায় কিন্তু নেতৃত্বস্থানীয় ভূমিকায় চলে হুম, গেছে। হুম। এখন আন্দোলনেও তারা নেতৃত্বেই ছিল। কিন্তু তাদেরকে আপনারা ঘরে ঢুকাতে চাচ্ছেন, এটা তো একটা প্রজেক্টের অংশ। এই প্রজেক্টটাকে না বলতে হবে। গতকাল নির্বাচন কমিশনে জামাত ইসলামের নারী শাখার হুম, নেত্রীরা গিয়েছিলেন। হুম, তারা বলেছেন যে আমাদের মানে তাদের দৃষ্টিতে নারীদের অভিভাবক হচ্ছেন, পরিচালক হচ্ছেন পুরুষরা। হুম, সুতরাং তাদের আপত্তি নেই যে সম্প্রতি আপনি দেখেছেন যে জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান আল জাজিরা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন। তো নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেছিলেন যে উম উম এখনো তারা প্রস্তুত না। উই আর প্রিপেয়ারিং। ঠিক আছে? এরপরে আবার বললেন যে উম নারী নেতৃত্ব দিতে পারবে না। দিতে পারবেন। ইটস নট পসিবল। আবার বললেন যে আল্লাহ মেড এভরিওয়ান ইন ইটস ওন এন্টিটি। কিন্তু তারা তো তার ঘরেও তো নারী আছেন। হুম। তারও কন্যা আছেন। আছে। তো আ তারা তাদের যে এই দৃষ্টিভঙ্গি একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনি কিভাবে দেখেন? আমার কাছে ইন্টারেস্টিং এটা যে উনি ইংরেজিতে দেয়া ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে একটি হুম, হুম। সাক্ষাৎকারে এই কথাটা বলছেন। উনি কিন্তু এটা বাংলায় বলেননি। জি। এবং উনার যে এক্স হ্যান্ডেল থেকে যে কথাটি এসছে যেই হুম, পোস্টটি উনি দেননি, হ্যাক হয়েছে বা হুম, হোয়াটএভার সেই পোস্টটিও ইংরেজিতে। জি। এখানে আমাদের জন্য খুবই চিন্তার খোরাক আছে। আমার হুম, মনে হচ্ছে দিস ইস আ মেসেজ দ্যাট ইস গোইং আউটসাইড। যেটা বিদেশে দেওয়া হচ্ছে। হুম। যে আপনারা বাংলাদেশে আমরা এমন একটা আ আ এমন একটা সমাজ কাঠামো তৈরি সমাজ করতে যাচ্ছি। কাঠামো বা এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে হুম, যাচ্ছি হুম। যেখানে নারীরা কখনো নেতৃত্বে আসবে না। কিন্তু নারীরা ভোট দিবে, আমাদের পাশে হ্যাঁ, থাকবে। আমাদের পাশে থাকবে, হ্যাঁ। আমাদের তালিম দিয়ে বেড়াবে বিভিন্ন অলংকারিক জায়গায়। অর্থে থাকবে। আলংকারিকভাবে হ্যাঁ। থাকবে কিন্তু আমরা শাহবাগ অবরোধ করে থাকবো। হ্যাঁ, সেখানেও আমাদের সঙ্গে দিন-রাত সবাই থাকবে মেয়েরা থাকবে। কিন্তু হুম, কখনো তারা নেতৃত্বে আসবে না। জি। এই কথাটা বহির্বিশ্বে দেয়ার যে হুম, রাজনীতিটা এবং হুম, এই ইলেকশনের আগে এই কথাটা বহির্বিশ্বে আ দেয়ার যে রাজনীতিটা, হুম, আমি আশা করি সেই রাজনীতিটা
আপনারা বুঝতে পারছেন, এবং সেই রাজনীতিটা বাংলাদেশের জন্য কোনো ভালো কথা না। বাংলাদেশ কিন্তু বিশ্বের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যেই থাকে। এটা কি বাংলাদেশের মেয়েরা বোঝেন না? আমার ধারণা সাইলেন্ট মেজরিটি অবশ্যই এই জিনিস বোঝেন এবং সেটা অনুযায়ী তারা ভোটটা দেবেন। এবং আমি আশা করি যদি আজকেও আপনি মনে করেন যে আজকেও তাদের চিন্তার খোরাক জোটে আমার এই কথায়, তাদের মনে রাখা উচিত যে আপনাকে কখনো নেতৃত্বে দেখতে চায় না, সে আসলে আপনার পাখা ছোট করেই রাখতে চায়। যদি আপনি কেটে ফেলতে চান, হ্যাঁ, এবং আপনি মানুষ হিসেবে যতটুকু সম্ভাবনা নিয়ে বিকশিত হতে পারেন, এমনকি আমরা যদি ইসলামের জায়গা থেকেও দেখি, ইসলাম আপনাকে মানুষ হিসেবে কোথাও ছোট হয়ে থাকতে বলেনি। সমান সুযোগের কথা বলেছেন, আমরা দেখেছি অধিকারের কথা বলেছেন, এবং শুধু সম্মান, অধিকার ছাড়া সম্মান কিন্তু কোনো সম্মান না। এবং অধিকারের কথা কিন্তু ইসলামে প্রচুর আছে যেখানে নারীকে দেয়া হয়েছে, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ভীষণভাবে সম্মান, এবং তার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই শক্তিশালী নারীদেরকে যারা বিভিন্ন জায়গায় ভূমিকা রেখেছেন। সুতরাং সেই অর্থে কোনোভাবেই এটা স্রষ্টার বিধান নয় যে আপনাকে নারী বলে ছোট হয়ে থাকতে হবে। নবী তো নারীর এম্পাওয়ারমেন্ট চেয়েছেন। তিনি তো অল্প বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, তিনি তো তখন একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তো তিনি কিন্তু একজন গৃহিণীকে বিয়ে করেননি। আমার কথা হচ্ছে তিনি আমাদেরকে, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের জন্য কি এটা মানে পারমিসিবল কিনা, অ্যালাউড কিনা, অ্যালাউড। যদি এটা অ্যালাউড হয়ে থাকে তাহলে পৃথিবীর বহু দেশেই নারীরা সব ধরনের কাজই করছেন, তাহলে আমাদের নারীরা কেন পৃথিবী থেকে অন্য জায়গা থেকে পিছিয়ে থাকবে? আরো একটা জিনিস চিন্তা করেন, 2024 পর্যন্ত যদি আমরা হিসাব করি, বাংলাদেশের রাজনীতিতে জেন্ডার প্যারিটি ইনডেক্স কিন্তু সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল, এবং ডেফিনেটলি 26-এর ইলেকশনে এটা সাউথ এশিয়ার সবচেয়ে নিচের দিকে চলে যাবে। এই যে পতন, এই পতনের জন্য নারীরা রাস্তায় নেমে আপনাদেরকে জান দিয়ে রক্ষা করেছিল, আমি তা মনে করি না। সুতরাং যেই নারীরা রাস্তায় নেমে এসেছিলেন শেখ হাসিনাকে সরাতে, এই জুলুমের অবসান ঘটাতে, তাদের ভাইদের প্রতি হওয়া অন্যায়ের অবসান ঘটাতে, সেই নারীরা ডেফিনেটলি খুব ভালো করে জেনে বুঝে ভোট দিবেন, এটা আমি আশা করি। এবং যারা আপনার অধিকার চায় না তাদেরকে ভোট দিবেন না, এটাই আমি আশা করি। ম্যাম, আপনাকে এই দেশের মানুষ দেখেছে যে জুলাই অভ্যুত্থানে আপনি যে ভূমিকা রেখেছেন, সাহসী ভূমিকা রেখেছেন। যে 6 জন ছাত্রনেতাকে পুলিশ যখন নিয়ে গেল, ডিবিতে যখন নিয়ে গেল, তখন আপনি এবং অন্যান্য শিক্ষকরা, বিশেষ করে শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা যে জোরালো ভূমিকা রেখেছেন, সেটি যাতে অনেকদিন মনে রাখবে। কিন্তু ওই আন্দোলনের পার্ট হওয়ার পরও আপনি যখন ন্যায্যতার প্রশ্নে, নারীর অধিকারের প্রশ্নে, সমতার প্রশ্নে, এবং যারা এখন বা গত 16-17 মাসে নানাভাবে নির্যাতিত হয়েছে, তাদের আপনি পক্ষ অবলম্বন করেছেন। হ্যাঁ, আপনি জাস্টিসের কথা বলেছেন, আপনি মব ভায়োলেন্সের বিপক্ষে বলেছেন। তখন আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নানাভাবে বুলিংয়ের শিকার হতে হয়েছে। বিশেষ করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে তাদের বট বাহিনী আপনাকে ভীষণভাবে হিউমিলিয়েট করেছে। এখন আপনার কেমন লাগে? এই প্রশ্নটা আওয়ামী লীগের লোকজনও করে, আওয়ামী লীগের বট বাহিনী করে, কেমন লাগে? প্রশ্নটা হচ্ছে, জুলুম যখন হয় তখন সেটা জুলুমই হয়, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয়। এটাই আমি শিখেছি, আমার মার কাছ থেকে শিখেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি, আমার স্কুলের টিচারদের কাছ থেকে শিখেছি, আমার অন্যান্য শিক্ষকদের কাছ থেকে শিখেছি, আমার সন্তানের কাছ থেকেও শিখেছি। তাহলে জুলুম যখন আওয়ামী লীগ করছিল তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছি, জুলুম যখন এখন অন্য কেউ করে তখন তাদের বিরুদ্ধেও দাঁড়াই। এটাই স্বাভাবিক, এটাকেই নাগরিক অধিকারের পক্ষে থাকা বলে, এটাকেই মানবতা বলে। সুতরাং সেখান থেকে ওনারা যে আক্রমণ করেন, সেই আক্রমণ আমাকে আওয়ামী লীগের বট বাহিনীও করে। এখন বলে লাল বদর কেমন লাগে? তো আমার কিছু লাগে না, কারণ গত 25 বছর ধরে তো আমি এই করে আসছি। আমাদের কাজ হচ্ছে ন্যায্যতার পক্ষে থাকা, অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। সে অন্যায় যদি প্রথম আলোর বিরুদ্ধে হয়, ডেইলি স্টারের বিরুদ্ধে হয়, তার বিপক্ষে থাকা, যদি অন্যায় গোপালগঞ্জে থাকা যে সাধারণ মানুষ যাদেরকে গুলি করে মারা হয়েছে তাদের বিরুদ্ধে, সেটা নিয়েও কথা বলা দরকার। সবটা আমরা বলতে পারি না, আমরা মনে করি আমাদের সংখ্যা অনেক বাড়া দরকার, যাতে করে আমরা তো একটা চাকরি করি, আমাদের নিজস্ব একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের শিক্ষার্থীদের প্রতি, সেগুলো করে তারপরে কিন্তু আমাদের এগুলো করতে হয়। সুতরাং আমরা সবটা পারবো না, আমি মনে করি বাংলাদেশের মধ্যে কি চেষ্টা করেন? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বেশ কয়েক মাসে বেশ কিছু অনিয়ম হয়েছে, নানান ধরনের সমালোচনামূলক কর্মকাণ্ড হয়েছে।
তো সেগুলো নিয়ে সেখানেও কি আপনারা আমরা নেটওয়ার্ক বিবৃতি মুখর দিয়েছি। ছিলেন? কিন্তু যেটা হয় কি, আমাদের তো সংখ্যা কম। আমরা তো যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির লোক না। সুতরাং আমাদের সংখ্যা হুম, কম হুম, এবং আমাদের সক্ষমতাও কম। হাউএভার আমি মনে করি এরকম মানুষদের সংখ্যা বাড়া খুব জরুরি, যারা এই ঘরের খেয়ে বনের মোষগুলো তাড়াবেন। আদারওয়াইজ তো দেশে নাগরিকের মর্যাদা, নাগরিকের যে অধিকার, এই হুম, হুম, জায়গাগুলো কিন্তু সেফ হওয়ার কোনো সুযোগ নাই। হুম, এমনকি আম মানে 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' মতো হুম, এরকম পুরনো এবং জনপ্রিয় মানে সংবাদ হুম, হুম, মাধ্যমকেই যদি এরকম অ্যাটাকের শিকার হতে হয়, তাহলে তো বোঝা যায় যে, হুম, হুম, এবং সেই অ্যাটাকের খবর জানার পরেও সরকার কোনো ভূমিকা নেয় না। এবং এত ভয়ংকর ঘটনা হয়ে গেল, তার তো একটা বৈশ্বিক অভিঘাত আছে। জি, বিশ্বে তো আমরা একটা অবস্থান তৈরি করি। আমাদের তো একটা অবস্থান আছে। তো সেই জায়গাগুলোও কিন্তু বিপদের মুখে পড়ে। এমনকি যখন এই যে একাডেমিক ফ্রিডম হুম, হুম, কিংবা একজন শিক্ষকের যে মর্যাদা, এগুলো যখন ক্যাম্পাসের ভেতর ভুলুণ্ঠিত হয়, তাদেরকে যখন চাকরি থেকে বের করে দেওয়া হয় উইথআউট ডিউ প্রসেস, হুম, হুম, তদন্ত না করে, তখন কিন্তু এগুলোও বহির্বিশ্বে নানাভাবে প্রভাব নেগেটিভ ফেলে। ইমপ্যাক্ট এবং ফেলে। ধরেন গতকালকেই তো ইউএন এর হিউম্যান রাইটস বিষয়ক যিনি rapporteur, হুম, উনি হুম, কিন্তু গতকালকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে যে শিক্ষকদের হুম, চাকরি চ্যুত করা হয়েছে হুম, হুম, অন্যায়ভাবে ২ জনকে। ২ জনের, এবং এই মবের হুম, চাপে এই জায়গাটাকে কিন্তু মানে ক্রিটিক করে, এটাকে প্রতিবাদ জানিয়ে উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার মানে ধরেন এটা তো এমন না যে বাংলাদেশ পৃথিবীতে নাই। আমরা পৃথিবীর এই সমস্ত যে আ কি বলবো, হিউম্যান রাইটস রিলেটেড যে সমস্ত কনভেনশন জি, আছে, জি, সেগুলোতে তো আমরা সাইন করেছি। জি, জি, আমরা তো সিডো কনভেনশনে জি, জি, সাইন জি। করেছি। তাহলে এই জায়গাগুলোতে তো আমাদেরকে অবশ্যই আ মানে মানে নাগরিকের অধিকার, মানবাধিকার, এগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তা নাহলে আমরা হবে না। যে দেখলাম যে এই ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে যেভাবে তারা চাকরিচ্যুত করলেন, এরপরে আপনারা শিক্ষক নেটওয়ার্ক বিবৃতি দিয়েছেন। আবার কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারাও আপনাদের এই কর্মকাণ্ড বিপক্ষে যাতে বিবৃতি হ্যাঁ, দিয়েছেন, হ্যাঁ। যাতে করতে না পারেন সেজন্য বিবৃতি দিয়েছেন। এটাও আমরা দেখলাম। হুম। মানে উনাদের তো এটা ডেমোক্রেটিক রাইট, উনারা বলতেই পারেন। আমি সেটা নিয়ে কোন কথা জি, বলব না। কিন্তু আমরা আমাদের মতো আমাদের কাজ করে যাব। আমরা এটা আশা করি যে আমাদের মতো মানুষের সংখ্যা বাড়বে, জি, যারা এই সমস্ত নাগরিক অধিকারে ব্যত্যয় হলে তারা নামবেন। কারণ জি, আমরা আসলে চেষ্টা করি শিক্ষক হিসেবে আমাদের যে দায়িত্ব আছে সেটা আগে পালন করে জি, তারপরে এসব করতে। কিন্তু শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করলেও হুম, কিন্তু শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হয়। জি, সেই জায়গাটাতে আমরা আ আ সেটা করতে চাই না। জি, জি, যেহেতু আমরা শিক্ষকতায়ই রয়ে গেছি, জি। আমরা অন্য কোথাও যাইনি। আপা আমরা শেষের দিকে চলে হ্যাঁ। এসেছি। আমরা আলোচনা করছিলাম নির্বাচনে নারী। এই নির্বাচনে নারীকে, বিশেষ করে নারী ভোটারদেরকে কিভাবে দেখতে চান? এ এ একটি কথা বেশ কিছুদিন ধরে সবাই বলাবলি করছে যে নারী ভোটারদের কাছে একটি দলের নেতাকর্মীরা, বিশেষ করে মানে নারী ভোটাররা তারা যাচ্ছেন তা ইসলামিক বিভিন্ন আহ্বান জানিয়ে মাসলা মাসাইল, কোরআনের আ তর্জমা, হুম। নানান প্রোগ্রামের কথা বলে তাদেরকে বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। আ আপনি তো এই মেসেজটাই পেয়েছেন। এখন ধরেন ভোট চাওয়া তো তার মানে কাজ। হু, হু। একজন নারী সমর্থক, সে জি। নারী হোক, পুরুষ হোক, সে তো সমর্থক হিসেবে তার পার্টির লিডারের পক্ষে বা তার উদ্দেশ্য তো পার্টিতে। জান্নাতের টিকিট বিক্রি। হ্যাঁ। আপনি যদি গিয়ে বলেন যে আমার প্রার্থী হু, হু। এই হচ্ছে আমাদের ইশতেহার। হ্যাঁ, এখানে আমরা আপনার জন্য এই করব, এই করব, এই করব। কারণ এটা তো আসলে একটা সেকুলার রাষ্ট্র। জি। এটা তো, আমি সেকুলার মানেই ধর্মবিদ্বেষী না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। সেকুলার মানে যেখানে সব ধর্মের মানুষের থাকার সমান অধিকার অধিকার আছে থাকবে। এবং তার নাগরিক অধিকার থাকতে হবে। হুম, এই নাগরিক অধিকারের জায়গা থেকে আপনি আপনার ইশতেহার নিয়ে মানুষের কাছে যেতে পারেন। গিয়ে জি। তাকে বলতে পারেন যে, "আপনি আমাকে ভোটটা দেন। আমি সৎ মানুষ, আমি এই যোগ্য হু, মানুষ, হু। আমি এই।" এগুলো বলতে পারেন। কিন্তু আপনি কি আসলে জান্নাতের টিকিট বিক্রি করতে পারেন কিনা? আপনি কি আসলে ধর্ম চলে যাবে, ঈমান চলে যাবে। এগুলো কিন্তু খুব সেনসিটিভ বিষয়। জি, জি। কারণ একজন মানুষ যিনি বিশ্বাসী, হু, ধর্মবিশ্বাসী হু। মানুষ, তাকে যদি আপনি বলেন যে এতে করে আপনার আল্লাহর প্রতি ঈমান চলে যাবে বা হু, হু। ধর্মের প্রতি বিশ্বাস চলে যাবে, এটা তো একটা ভয়ংকর এক ধরনের কথা। হিপোক্রিসি। হ্যাঁ, এবং এই কথাটা বলে যদি আপনি কারো কাছ থেকে ভোট চান এবং তিনি যদি ভয় হু, পেয়ে হু, যান হু। এই কথা শুনে, হু, হু। আপনার কথা শুনে, কারণ আপনি হয়তো ওনার শিক্ষক, আপনি হয়তো ওনাকে কোরআনের তালিম দিয়েছেন। তো হুম, উনি কোরআনের ব্যাখ্যার জন্য আপনার উপরে নির্ভরশীল এবং আপনি সেই জি। সুযোগটিকে ব্যবহার করে তাকে সম্পূর্ণ একটা ভুল জিনিস তার কাছে জোর করে বা একটা কি বলবো, একটা ডিসেপশন এর সাহায্য জি, নিয়ে জি। আপনি তার কাছ থেকে ভোটটা চাচ্ছেন। এইজন্য আমি মনে করি এবারের নির্বাচনে খুবই হুম, জরুরি যে আমি ভোট দিতে যেতে পারছি কিনা। হুম, হুম। আমি আমি যাকে ভোট দিতে চাই তাকে ভোট দিতে পারছি কিনা। কারণ আচ্ছা। দেখা গেল গিয়ে দেখলাম উনারা ভোট দিয়ে ফেলছে বা জি। আমার ভোট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা করা যাবে না। এটা হওয়া যাবে না। আমি যাকে ভোট দিতে চাই তার সম্পর্কে কি আমি আসলে জানি উনি হুম, কে? হুম।
মানে ওনার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন কি আমার কাছে ঠিক আছে? উনি কি ঋণখেলাপি? জি। উনি কি ধর্ম বিক্রি করছেন? আমি উনি কি নারী উনি কি নারী অবমাননাকারী? উনি কি নারীর অধিকার চান না এরকম মানুষ? উনি নারীকে সম অধিকার দিবেন না, সম নাগরিকের মর্যাদা দিবেন না, উনি কি সেরকম মানুষ? আমি কি এগুলো জেনে তারপর ভোটটা দিচ্ছি? ধর্ম পালন করা আমার রাইট। ধর্ম বিশ্বাস থাকা এটাও আমার নাগরিক অধিকার। কিন্তু এই নাগরিক অধিকারকে ব্যবহার করে যারা এটাকে এক ধরনের ব্যবসার হাতিয়ার করে তুলেছেন, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার। ক্ষমতায় যাওয়া, কারণ ক্ষমতা তো ব্যবসায়ী। তো ব্যবসা না হলে কি মানে তাদের যদি ওইদিকে এতই মানে ভরসা বা আস্থা থাকতো তাহলে তো তারা এরকম করতেন না। এবং এই যে এটাই শেষ সুযোগ আমাকে ধর্ম বিক্রি করার, এই জায়গাটা থেকে আমরা যেন সাবধান থাকি, আমরা যেন মনে রাখি যে আসলে এটা নাগরিক অধিকারের প্রশ্ন, এটা পরকালের প্রশ্ন নয় একেবারেই। আশা করি আপনার এই বক্তব্যের মাধ্যমে অনেক নারীরা হয়তো জানবেন যে যে মেসেজটা তাদেরকে দেয়া হচ্ছে সেটি আসলে বাস্তবসম্মত না, ইসলামসম্মতও না। নিশ্চয়ই তারা সতর্ক হবেন, তাদের অধিকার সম্পর্কে তারা জানবেন এবং তাদের পছন্দ মতো ব্যক্তিকেই তারা একটি আধুনিক গণতন্ত্র মানা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য নিশ্চয়ই তারা ভোট দিবেন এবং আমরা নিশ্চয়ই এরকম প্রার্থীদেরকেই আগামীতে জাতীয় সংসদে পাবো। এবং আমাদেরকে গালি দিবে না, বুলিং এর শিকার হবে না। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফার সঙ্গে। আমরা আলাপ করছিলাম নির্বাচনে নারী। অনুষ্ঠানটি যারা দেখতে পাননি তারা দেখতে পাবেন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং online.com-এ। প্রথম আলোর যে অনলাইন পেজ সেখানে দেখতে পাবেন। আর যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর প্রথম আলোর সঙ্গেই থাকবেন।